ঠিক আছে, ডিএনএ রেপ্লিকেশন। তো দেখো রেপ্লিকেশন যে ব্যাপারটা আমরা তো আগের দিন পরীক্ষাটা পড়ে নিয়েছিলাম, মেসেনসার স্টারের পরীক্ষাটা, তাই তো? তো আজকে যেটা পড়াবো যে ডিএনএ রেপ্লিকেশন। রেপ্লিকেশন কাকে বলে? বাংলায় বলে এটাকে বলে প্রতিলিপিকরণ। প্রতিলিপিকরণ, প্রতিলিপি মানে কি? হুবহু একটা কপি তৈরি হওয়া। যেমন আমরা জেরক্স করি, বাংলায় বললে জেরক্স মানে কি? একটা প্রতিলিপি তৈরি করবো, কিন্তু আমরা জেরক্স বলি, ঠিক আছে? তো হচ্ছে হুবহু একটা কপি তৈরি করে দেওয়া, ব্যাপারটা হচ্ছে প্রতিলিপিকরণ। তাহলে এখানে কি হয়? এখানে ডিএনএ থেকে কি হয়? ডিএনএ তৈরি হয়। ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়, সেই জন্য এখানে বলা ডিএনএ রেপ্লিকেশন, ঠিক আছে? ডিএনএ প্রতিলিপিকরণ বলা হয়। তো এই ডিএনএ প্রতিলিপিকরণ প্রয়োজন কেন? কারণ এটা যদি প্রতিলিপিকরণ না হয়, ডিএনএ যদি এটা হচ্ছে ডিএনএ যদি প্রতিলিপিকরণ না হয়, তাহলে নেক্সট যে সেল ডিভিশন যখন হবে তখন কি হবে না? প্রজাতির যে ক্রোমোজোম সংখ্যা বা ডিএনএ তন্ত্রী সংখ্যা সেটা কি হবে না? ধ্রুবক থাকবে না। সেই জন্য প্রতিলিপিকরণটা প্রয়োজন আছে আগে, তারপর সেটা কি হয়? ডিভিশনটা হয়। তো প্রতিলিপিকরণের প্রয়োজন এই জন্যই আছে। তো ডিএনএ প্রতিলিপিকরণের কি কি নাম, মানে অন্যান্য নাম, মানে আদার্স নামগুলো কি? তো নেক্সট হচ্ছে অন্যান্য নাম। এই ঘটনাটার একটা কি নাম আছে এগুলো, ঠিক আছে? প্রথম একে বলা হয়, এর একটা নাম হচ্ছে থিটা মডেল। কেন থিটা মডেল? ডিএনএ প্রতিলিপিকরণ যখন হয় তখন থিটার মতো গঠন একটা সময় তৈরি হয় ডিএনএ, ঠিক আছে? বৃদ্ধি দশার শেষের দিকে থিটার মতো গঠন তৈরি হয়, সেটা আমরা দেখবো প্রসেসে। সেই জন্য এর নাম হচ্ছে থিটা মডেল। বিজ্ঞানী কেয়ার্নস তিনি এই পদ্ধতিটা আবিষ্কার করেছিলেন, সেই জন্য কে কেয়ার্নস মডেল বলা হয়। কি বলা হয়? কেয়ার্নস মডেল। প্রোক্যারিওটিক সিস্টেমে রেপ্লিকেশনটা তিনি প্রথম আবিষ্কার করেছিলেন। প্রোক্যারিওটিক ডিএনএ রেপ্লিকেশন তিনি প্রথম আবিষ্কার করেন, সেই জন্য তার নাম অনুসারে এই মডেলটাকে, ডিএনএ প্রতিলিপিকরণকে বলা হয় কেয়ার্নস মডেল, ঠিক আছে? 3 নাম্বার, ডিএনএ রেপ্লিকেশন একটা হচ্ছে সেমি কনজারভেটিভ মডেল। এটা তো বলার কিছু নাই, আগের দিনই বলা হয়ে আছে। এটা সেমি কনজারভেটিভ মডেল বলতে পারি তো নাকি? অর্ধ সংরক্ষিত প্রকৃতির একটা মডেল, কারণ এক্ষেত্রে একটা স্ট্র্যান্ড গ্যারান্টেড থাকে, অন্য স্ট্র্যান্ড একটা নতুন করে তৈরি হয়, তাই সেমি কনজারভেটিভ মডেল বলা হয়। তাছাড়া এর আরেকটা নাম আছে ডাইকটমাস মডেল। ডাইকটমাস মডেল আর সেমি ডিসকন্টিনিউয়াস মডেল। সেমি ডিসকন্টিনিউয়াস মডেল। তো এতগুলো ব্যাপার এর নাম আছে ডিএনএ রেপ্লিকেশন। তো আমাদের সিলেবাসে যেটা আছে প্রোক্যারিওটিক রেপ্লিকেশনটাই আমরা বেশি করে স্টাডি করব। হ্যাঁ, ডাইকটমাস মানে যে দুটো তন্ত্রী তৈরি হয়েছে সেটা ডাইকটমাস বলে, ঠিক আছে? হ্যাঁ বলো। 17% কি ডিএনএ প্রতিলিপিকরণের সময় ধরো না এরকম যখন প্রতিলিপিকরণটা হবে, তো একটা স্ট্র্যান্ড ডিসকন্টিনিউয়াস ভাবে হবে আর একটা স্ট্র্যান্ড কন্টিনিউয়াস ভাবে তৈরি হবে। সেই জন্য এই দিকে স্ট্র্যান্ডটা কি হচ্ছে? ডিসকন্টিনিউয়াস, ঠিক আছে? এইটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস, সেমি ডিসকন্টিনিউয়াস বলছে এই জন্য, ঠিক আছে? একটা স্ট্র্যান্ড ডিসকন্টিনিউয়াসলি তৈরি হয়, সেই জন্য সেমি ডিসকন্টিনিউয়াস বলা হয়, ঠিক আছে? এটা আমি আবার বলবো, তো বৃদ্ধি দশাটা আর ফিউচার সাইকেলও বলবো। হয়ে গেল বলবো, হয়ে তো? নেক্সট স্লাইড, নেক্সট স্টেজে যাচ্ছি। দেখো এবার যেটা দেখবো সেটা হচ্ছে ডিএনএ প্রতিলিপিকরণ করতে গেলে কি কি উপাদান লাগবে, ঠিক আছে? তাহলে এখন যেটা হেডিংটা তো বলতে হচ্ছে ডিএনএ প্রতিলিপিকরণের উপকরণ। ডিএনএ
প্রতিলিপি করণের উপকরণ অর্থাৎ কম্পোনেন্টস অফ ডিএনএ রেপ্লিকেশন, কম্পোনেন্টস অফ ডিএনএ রেপ্লিকেশন। তো প্রথম যে কম্পোনেন্টটা লাগবে, প্রথম যে কম্পোনেন্টটা লাগবে সেটা হচ্ছে কি ডিএনএ পলিমারেজ, ডিএনএ পলিমারেজ উৎসেচক, প্রধান উৎসেচক, ডিএনএ প্রতিলিপিকরণের প্রধান উৎসেচক হচ্ছে ডিএনএ পলিমারেজ। এই ডিএনএ পলিমারেজ আবার তিন ধরনের হয়। একটা নাম দেবো ডিএনএ পল 1, রোমান 1 দিলাম, ঠিক আছে। আর নাম দেবো ডিএনএ পল 2, আর হচ্ছে ডিএনএ পল 3। প্রোক্যারিওটিক সিস্টেমে এই তিনটে আছে, ইউক্যারিওটিক সিস্টেম আরো 5 আছে, 5 রকমের হয়। তো পল 1 একে নাম দেওয়া হয়েছে ডিএনএ পল 1, এর একটা নাম হচ্ছে কর্নবার্গ এনজাইম। কি নাম দেওয়া হচ্ছে? কর্ন, কে ও আর এন বি ই আর জি, কর্নবার্গ এনজাইম বলা হয়। কর্নবার্গ পার্টিকেল কাকে বলা হয়? বলা হয়েছে কর্নবার্গ পার্টিকেল কাকে বলা হয়, কোন জিনিসটাকে কর্নবার্গ পার্টিকেল বলে, আর এটা তো আমি কর্নবার্গ এনজাইম বলে দিলাম। কর্নবার্গ পার্টিকেল কি, তার আরেক নাম হচ্ছে কর্নবার্গ পার্টিকেল, হচ্ছে নিউক্লিওজোম। নিউক্লিওজোমের আরেক নাম হচ্ছে কর্নবার্গ পার্টিকেল। আর এখানে ডিএনএ পল 1 হচ্ছে কর্নবার্গ এনজাইম, ঠিক আছে। এই কর্নবার্গ ফ্যামিলি হচ্ছে এমন একটা ফ্যামিলি যেখানে দাদু, ছেলে, নাতি তিনজনে কি নোবেল প্রাইজ পেয়েছে। মানে একটা ফ্যামিলিতে পরপর তিনজনের নোবেল প্রাইজ, ঠিক আছে। একটা আর্থার কর্নবার্গ, রজার কর্নবার্গ আর ফ্রান্সিস কর্নবার্গ, তিনজনের পরপর জেনারেশন বাই জেনারেশন নোবেল প্রাইজ। তো কর্নবার্গ এনজাইম ডিএনএ পল 1 এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এনজাইম। এটা কি করে, তাহলে এটা কি করে, অনেক সময় গ্যাপ ফিলিং এও হেল্প করে। গ্যাপ ফিলিং এর কোথাও যদি গ্যাপ থেকে থাকে ডিএনএ মাঝে, তাহলে গ্যাপ ফিলিং হিসেবে কাজ করে। এর কি আছে, এর প্রসেসিভিটি বা এর যে কি বলবো পলিমারাইজেশন অ্যাক্টিভিটি, পলিমারাইজেশন মানে কি নতুন নিউক্লিওটাইড অ্যাড করা, সেই যেটা বলা হয় পলিমারাইজেশন অ্যাক্টিভিটি, ঠিক আছে। পলিমারাইজেশন অ্যাক্টিভিটি আছে, সেটা কোন দিকে হবে, অভিমুখ সর্বদাই কি যে কোনো কিছুর অভিমুখ, পলিমারাইজেশন অ্যাক্টিভিটি সর্বদা 5 প্রাইম টু 3 প্রাইম। একদিন মনে হয় এটা ছবি আমি এঁকেছিলাম 5 টু 3 প্রাইম, তো আজকে বুঝিয়ে দেবো। তো ডিএনএ গঠনের সময় বলেছিলাম, তো 5 প্রাইম টু 3 প্রাইম অভিমুখ পলিমারাইজেশন। তাছাড়া এর আরেকটা কাজ আছে এক্সো নিউক্লিয়াস অ্যাক্টিভিটি, এক্সো নিউক্লিয়াস অ্যাক্টিভিটি এর আছে। এক্সো নিউক্লিয়াস মানে কি, কোথাও যদি ডিএনএ তে কিছু ভুল হয়ে থাকে, সেই ভুল নিউক্লিওটাইডটাকে কাটার জন্য পুনরায় বিপরীত অভিমুখে এসে সেই নিউক্লিওটাইডটাকে কাটবে, সেখান থেকে বার করে দেবে, নতুন নিউক্লিওটাইড আবার কি করবে, অ্যাড করবে। এই ঘটনাটা বলে এক্সো নিউক্লিয়াস অ্যাক্টিভিটি। এর অভিমুখ কি হবে, এর অভিমুখ ঠিক পলিমারাইজেশন অ্যাক্টিভিটির উল্টো, অর্থাৎ এর অভিমুখ হবে 3 প্রাইম টু 5 প্রাইম, ঠিক আছে। কিভাবে করে এরকম বলছি, এর প্রসেসিভিটি মানে কি, যে কত তাড়াতাড়ি নিউক্লিওটাইড অ্যাড করতে পারে বা প্রতি মিনিটে কত নিউক্লিওটাইড অ্যাড করতে পারে, সেটা বলে প্রসেসিভিটি। কত না, প্রায় ওই 100 নিউক্লিওটাইড পার মিনিট, ঠিক আছে, এটা অ্যাড করতে পারে, এটা হচ্ছে তার প্রসেসিভিটি। এনটি মানে নিউক্লিওটাইড, ঠিক আছে। প্রসেসিভিটি মানে প্রতি মিনিটে কতগুলো নিউক্লিওটাইড ও কি করছে, অ্যাড করছে, এটা হচ্ছে ডিএনএ পল 2। এটা ওই গ্যাপ ফিলিং এর কাজ করে, গ্যাপ ফিলিং। তবে ডিএনএ প্রতিলিপিকরণে খুব বেশি প্রধান হিসেবে কাজ করে না, হেল্প করে গ্যাপ ফিলিং কাজ। ওরা একইভাবে এরও কি আছে, এরা আছে পলিমারাইজেশন অ্যাক্টিভিটি এন্ড এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি, পলিমারাইজেশন এন্ড এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি। এই দুটো কাজ যখন বলবে বুঝে নিতে হবে, তার মানে অভিমুখ কি হয়ে যাবে, পলিমারাইজেশন মানে হয়ে যাবে 5 প্রাইম টু 3 প্রাইম, আর এক্সোনিউক্লিয়াস টার্মটা বলি সেটা অভিমুখ হবে 3 প্রাইম টু 5 প্রাইম।
ডিএনএ পলি এর প্রসেসিভিটি কত? এর প্রসেসিভিটি হচ্ছে 50 নিউক্লিওটাইড, 50 নিউক্লিওটাইড পার মিনিট। ঠিক আছে, 50টা নিউক্লিওটাইড প্রতি মিনিটে 50টা নিউক্লিওটাইড অ্যাড করতে পারে। আর ডিএনএ প্রতিলিপিকরণে সবথেকে গুরুত্বপূর্ণ উৎসেচক হচ্ছে ডিএনএ পল 1 এপল 3। এ কি করে? হাইলি পলিমেরেজ অ্যাক্টিভিটি আছে। পলিমেরেজ অ্যাক্টিভিটি এর জন্যই ডিএনএ প্রতিলিপিকরণটা কি হয় হচ্ছে এত তাড়াতাড়ি। ডিএনএ পলিমেরেজ অ্যাক্টিভিটি আছে, এক্সক্লুসিভ অ্যাক্টিভিটি কিন্তু মেইন হচ্ছে পলিমেরেজ অ্যাক্টিভিটি ডিএনএ পল 3। এটাই ডিএনএ প্রতিলিপিকরণের মুখ্য উৎসেচক। ডিএনএ প্রতিলিপিকরণের প্রধান উৎসেচক এটা, প্রধান পল বা পলিমারেজ, প্রধান পলিমারেজ এটা। প্রধান পলিমারেজ এবং কি এর প্রুফ রিডিং ক্ষমতা আছে। প্রুফ রিডিং মানে কোনো কিছু যদি ভুল হয়, এই প্রুফ রিডিং অ্যাক্টিভিটিও আছে। প্রুফ রিডিং অ্যাক্টিভিটিও আছে, মানে ভুল হলে ঠিক করে দেওয়ার ক্ষমতা। ঠিক আছে, তো প্রুফ রিডিং অ্যাক্টিভিটির জন্য যে পার্টটা বা যে অংশটা দায়ী তাকে বলে ক্লিন আউট ফ্র্যাগমেন্ট। নামটা একটু মনে রাখবে, ক্লিন আউট ফ্র্যাগমেন্ট বলা হয়। কিসের জন্য দায়ী বললাম? প্রুফ রিডিং, মানে ভুল হলে সেটা ঠিক করে দেওয়া। সেই ফ্র্যাগমেন্টের নাম হচ্ছে ক্লিন আউট ফ্র্যাগমেন্ট, প্রুফ রিডিং এর জন্য দায়ী। ঠিক আছে, প্রুফ রিডিং যে অ্যাক্টিভিটি সেটাতে হেল্প করে কে? ক্লিন আউট ফ্র্যাগমেন্ট। প্রুফ রিডিং মানে কোনো কিছু ধরো ব্যাপারটা ঘটেছে এবং সেই ঘটনার মধ্যে কোনো কিছু ভুল আছে নাকি সেটাকে বলা যায় প্রুফ রিডিং। যেমন কেউ ধরো বই প্রকাশ করবে বা কোনো আর্টিকেল প্রকাশ করবে, আর্টিকেলটা প্রথমে সে দেখে ইয়ে করে নিল, প্রথমে একবার প্রিন্ট করে নেয়, ফার্স্ট প্রিন্ট নিয়ে দেখলো যে কোথাও এবার ভুল টুল আছে কিনা, প্রিন্টিংয়ে কোনো ভুল টুল আছে কিনা সেগুলো আবার চেক করে নিল। সেই চেকটা বলা প্রুফ রিড করা। ঠিক আছে, এবার শেষ প্রিন্ট হওয়ার আগে এবার চেক করে নেওয়া, সেটাকে বলা প্রুফ রিড করা। হ্যাঁ, ওটা কাজ করে, ওই প্রুফ রিডিং এর অ্যাক্টিভিটিটাও আছে। যে ধরো ডিএনএ পল 3 সামনের অংশটা পলিমেরেজ অ্যাক্টিভিটি আছে, তো নতুন নিউক্লিওটাইড অ্যাড করতে যাচ্ছে বা কোনো নিউক্লিওটাইড ভুল হয়ে গেছে, তখন কি হবে? ও তো বেরিয়ে চলে যাচ্ছে, এ থাকে পেছনে, এ চেক করতে যায় যে ঠিকঠাক বসেছে কিনা। না বসলে আবার ওখানে দাঁড়িয়ে গেল, এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি বলে ওটাকে কেটে দিল, আবার নতুন নিউক্লিওটাইড অ্যাড করে দিল। এটা বলে প্রুফ রিড করা, মানে চেক করা একবার। ঠিক আছে, ডিএনএ পলিমারাইজেশনের পরে আমরা চলে আসবো দ্বিতীয় যে উপাদান যেটা লাগবে। হ্যাঁ, দ্বিতীয় যেটা উপাদান সেটা হচ্ছে কি ডিএনএ বা ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইডস গুলো লাগবে। মানে কোনগুলো এগুলো? ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইডস মানে কোনগুলো লাগবে? কোনগুলো লাগবে বলো? ডি এটিপি লাগবে, ডি জিটিপি লাগবে, ডি সিটিপি লাগবে, আর ডি টিটিপি লাগবে। কারণ ডিএনএ তে কি থাকে? এটিজিসি থাকে, তাই না? এই কটা লাগবে ডিএনএ তন্ত্রী গঠন করতে গেলে, এই চারটা নিউক্লিওটাইডস লাগবে। এবার ডি কেন? ডিঅক্সি, কারণ ডিএনএ তে সর্বদা কি থাকে? ডিঅক্সি বর্ণ থাকে, তাই না? বটে তো? তাই এটা হচ্ছে ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইডস, এগুলো লাগবে। ঠিক আছে, আবার দেখো, আবার একটা উপাদান, আরেকটা উপাদানে এখানে আর কি লাগবে? প্রথম হচ্ছে ডিএনএ হেলিকেজ।
ডিএনএ থেকে বলা তো ডিএনএ হেলিকেজ। ডিএনএ হেলিকেজ এই টার্মটা একটু দেখবে। এর আরেকটা হচ্ছে ডিএনএ বি প্রোটিন। ডিএনএ বি প্রোটিন বলা হয়, ঠিক আছে? ডিএনএ বি প্রোটিন এর কাজ কি? এর কাজ হলো যখন ডিএনএ তন্তুগুলো তৈরি হবে, যখন ডিএনএ, এটা হচ্ছে ডিএনএটা, ঠিক আছে? এরকম ডিএনএ তন্তুটা ছিল ধরে নিচ্ছি, তো হেলিকেজের কাজ হচ্ছে এটা 5 প্রাইম, এটা 3 প্রাইম, এটা 5 প্রাইম, এটা 3 প্রাইম। তো হেলিকেজ কোন জায়গায় অবস্থান করবে? হেলিকেজ অবস্থান করবে ঠিক এই জায়গায় বলে, এই জায়গায় অবস্থান করবে হেলিকেজ, ঠিক আছে? এই জায়গায় অবস্থান করবে। এই জায়গায় ডিএনএ হেলিকেজ অবস্থান করবে। হেলিকেজ অবস্থান করে কি করবে? ডিএনএ তন্তুগুলোকে, যেটা আমার ল্যাডার সেপারেট ছিল সেটা আস্তে আস্তে কি হচ্ছে, মাঝে যে হাইড্রোজেন বন্ড সেগুলো কি করে দেবে? ব্রেক করে দেবে। ব্রেক করে দেবে, নিয়ে এইভাবে অবস্থান করবে ব্যাপারটা। এইভাবে একদম জিনিস হবে, এগুলো কিভাবে অবস্থান করবে? তো এটা হচ্ছে আনজিপ করার মতো। জিপ মানে কি? মানে যে প্যান্টের চেনগুলো বলে জিপ, জিপার বলা হয়। সেই জানো হচ্ছে এটা সেই এটা চাবিটা বা দরজাটা সেটা যে টেনে দিচ্ছে, এখানে হচ্ছে জিপটা খুলে যাচ্ছে। জিপ এন্ড আনজিপের মতো ব্যাপারটা এটা। মানে এখানে হচ্ছে ডিএনএ হেলিকেজ, এটা হচ্ছে ডিএনএ হেলিকেজ, এই যেটা কাজ। অর্থাৎ মই সেপারেট ছিল ব্যাপারটা, তাহলে আরো কি হচ্ছে ওয়াই সেপারেট করে দিচ্ছে। এই হচ্ছে হেলিকেজের কাজ, হাইড্রোজেন বন্ডগুলোকে ব্রেক করা। তাহলে এক কথায় কি বলবো? একটাই কাজ, হাইড্রোজেন বন্ড গুলিকে ভেঙে ওয়াই ফর্ম গঠনে সাহায্য করা। ওয়াই ফর্ম গঠনে সাহায্য করা, সাহায্য করা, এই হচ্ছে কাজ। ঠিক আছে? নেক্সট দেখো ডিএনএ হেলিকেজের পর, ডিএনএ হেলিকেজের পর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ডিএনএ গাইরেজ। এর নাম হচ্ছে ডিএনএ গাইরেজ। ডিএনএ গাইরেজ, ডিএনএ গাইরেজের আরেক নাম হচ্ছে টপো আইসোমারেজ। টপো আইসোমারেজ, টপো আইসোমারেজ। এটা আবার দু ধরনের হয়, টপো আইসোমারেজ 2 আর টপো আইসোমারেজ 4। এই 2টার আরেকটা নাম তখন যখন বলবো তখন একটা নাম বলবো টাইপ 1, আর 4টা বলা হয় টাইপ 2। টাইপ 2 এর আরেকটা নাম ডিএনএ জি প্রোটিন। ডিএনএ জি প্রোটিন টপো আইসোমারেজ। এর কাজ কি? ডিএনএ টা যখন কুণ্ডলীকৃত অবস্থায় থাকে, ডিএনএ কি থাকে? কুণ্ডলীকৃত অবস্থা। এটা ধরো ডিএনএ টা এবার কুণ্ডলী হয়ে যাচ্ছে তো ব্যাপারটা, এই কুণ্ডলীটাকে ল্যাডার সেপারে নিয়ে যাবে, এরকম ব্যাপারে নিয়ে যাবে, ল্যাডার সেপারে নিয়ে যাবে। এই হেলিক্সটাকে কি করে? একটু আনস্টেবল, মানে অর্থাৎ কুণ্ডলীটাকে একটু রিল্যাক্স করে, মানে যেটা কুণ্ডলী ফর্ম ছিল, কয়েলিং ফর্ম ছিল, সেটাকে একটু আনকয়েলিং হতে সাহায্য করে, কুণ্ডলীকে খুলতে সাহায্য করে। কার কাজ বললাম? টপো আইসোমারেজ। বোঝা গেল একটা? যেটা এইভাবে ছিল সেটাকে জাস্ট এই ময়ের আকারে নিয়ে আসতে সাহায্য করছে, ল্যাডার সেপারে নিয়ে আসতে সাহায্য করছে। এই হচ্ছে একটু কাজ, ঠিক আছে? এই জন্য একে ডিএনএ গাইরেজ বলা হয়, ঠিক আছে? এবং
এর কি নাম বললাম, টপ আইসোমারেজ, যেটা দু ধরনের হয়, টাইপ 2 টাইপ 1 আর টাইপ 2। টাইপ 1 কাজ করে কখন, ইনিশিয়েশন অফ ডিএনএ রেপ্লিকেশন, আর টাইপ 2 টা কাজ করে কখন, টাইপ 2, এই টাইপ 2 টা কাজ করে এট দ্য টার্মিনেশন অফ ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ প্রতিলিপিকরণের শেষ দশায়। আর ডিএনএ প্রতিলিপিকরণের প্রথম দশায় কাজ করে কে, 2 টা। এবার কিভাবে কাজ করে সেটা যদি দেখতে যাও তাহলে বলা যেতে পারে টাইপ 2 কাজ করে, ভালো করে দেখো, এই যে দুটো তন্ত্রী ছিল, এই দুটো তন্ত্রীর মধ্যে যে কোনো একটা তন্ত্রীকে কাটবেও, যে কোনো একটা তন্ত্রী ধরে যে এই জায়গাটা কেটে কাটছে, এই জায়গাটা কাটছে, ঠিক আছে, কেটে ও কি করবে, কেটে এইভাবে একটা মাঝখানে কি তৈরি করবে, একটা কর্পের মতো জায়গা তৈরি করবে। এই জায়গাটা কি রিল্যাক্স হয়ে গেল, মানে অনেকটা জায়গা পেয়ে গেল কেটে, মানে একটা স্টারকে কাটলো, ওইকে ঘুরিয়ে আবার এদিকে জয়েন করলো, মানে মাঝখানে কি হয়ে গেল, অনেকটা স্পেস পেয়ে গেল। এরকম অবস্থাটাকে বলা হয় বাবেল, রেপ্লিকেশন বাবেল। এরকম রেপ্লিকেশন বাবেল গঠনে একটু সাহায্য করছে বা আনকয়েলিং এ সাহায্য করছে। ছবিটা আরো স্পষ্ট হবে পরেরটা যখন আমরা গুগলে কোনো ছবি দেখে নেব, ডিএনএ কাইনেজের কাজ, ঠিক আছে। বাইরে দেখো তাহলে কি কালি নেবো, ইয়েলোটাই নেবো, ইয়েলো কে বড়টা করে দিলে। তো নেক্সট আরেকটা উপাদান হচ্ছে আরএনএ প্রাইমার। ডিএনএ প্রতিলিপিকরণের একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে আরএনএ প্রাইমার। এটা কত নিউক্লিওটাইড, 10 থেকে 15 নিউক্লিওটাইড বিশিষ্ট হয়, 10 থেকে 15টা নিউক্লিওটাইড থাকবে গঠনে। এটা ডিএনএ প্রতিলিপিকরণের প্রয়োজন। একে কিক স্টার্টার কি বলা হয়, কিক স্টার্টার, কিক স্টার্টার অফ ডিএনএ রেপ্লিকেশন বলা হয়, কিক স্টার্টার অফ ডিএনএ রেপ্লিকেশন বলা হয়। কিক স্টার্টার অফ ডিএনএ প্রতিলিপিকরণ শুরু করতে গেলে, যেমন একটা গাড়ি চালাতে গেলে, একটা গাড়ি চালাতে গেলে প্রথমে কি দিতে হয়, একটা কিক বা সেলফ দিয়ে চালু করে দিলাম, তারপরে গাড়িটা কি হলো, চলতে শুরু করবে। সেই প্রথম স্টার্টটা দিতে শুরু করে, কাজ হেল্প করে এখানে কে, আরএনএ প্রাইমার। আরএনএ প্রাইমার ছাড়া পুরোটা মানে কি হবে, প্রথম ইনিশিয়েশনটাই হবে না, সেই জন্য আরএনএ প্রাইমার এখানে প্রয়োজন। তাহলে আরএনএ প্রাইমার হচ্ছে এক ধরনের আরএনএই বটে, ঠিক আছে, 10 থেকে 15 নিউক্লিওটাইড বিশিষ্ট। তাহলে ডিএনএ প্রতিলিপিকরণে আরএনএ এর প্রয়োজন আছে। আর এই আরএনএ প্রাইমার গঠনে সাহায্য করে যে এনজাইম, তার নাম হচ্ছে আরএনএ প্রাইমেজ। আরএনএ প্রাইমেজ সাহায্য করে, বুঝা জিনিসটা, আরএনএ প্রাইমেজ। কেন আরএনএ প্রাইমার প্রয়োজন, কেন, কারণ যখন ডিএনএ রেপ্লিকেশন ধরে নেওয়া, এটা যে ডিএনএ তন্ত্রীটা, তো এখানে আরএনএ প্রাইমার বসবে, আরএনএ প্রাইমার এখানে এর সাথে বসলো, তো যখনই আরএনএ প্রাইমার এখানে বসবে, তো আরএনএ প্রাইমারের শেষ প্রান্তে যে নিউক্লিওটাইড, তার একটা কি ফাঁকা থাকবে, একটা হাইড্রক্সিল গ্রুপ ফাঁকা থাকবে, 3 প্রাইম পজিশনটা, মনে আছে, 3 প্রাইম পজিশনে প্রতিবারই কি হবে, একটা করে ফাঁকা থাকবে, তাহলে এরও ফাঁকা থাকবে। আর একে দেখে ওই জায়গাটা বসতে পারবে কে, একে দেখে ওই জায়গাটা বসতে পারবে কে, ডিএনএ পল 3, ডিএনএ পল 3 ওই ফাঁকা ওইটাকে দেখি বসে। তো আরএনএ প্রাইমার সূচিত করে দেয় যে তোমাকে কোথা থেকে ডিএনএ রেপ্লিকেশন কি করতে হবে, শুরু করতে হবে, বোঝা গেছে। আরএনএ প্রাইমার এইভাবেই হেল্প করে যে কোথা থেকে ডিএনএ প্রতিলিপিকরণ শুরু করতে হবে সেটাকে বুঝিয়ে দেয় আরএনএ প্রাইমার। এবং কি তার একটা মুক্ত ওই প্রান্ত আছে, সেই মুক্ত ওই প্রান্তকে দেখেই ডিএনএ পল 3 ওই জায়গাটা কি করে, বাইন্ড করে, এবং ওখান থেকেই পরবর্তীতে কি হবে, পরবর্তীতে নতুন নিউক্লিওটাইড যোগ হতে হতে ডিএনএ তন্ত্রীটা এবার কি হবে, বাড়বে, বুঝতে পারছি জিনিসটা, এইভাবেই শুরু হবে, এইভাবে যাবে জিনিসটা। তো এই হচ্ছে আরএনএ প্রাইমার, এই জায়গাটা, এই হচ্ছে আরএনএ প্রাইমার। এই জায়গাটা আরএনএ প্রাইমার, ঠিক আছে, না বুঝি না।
বোঝা গেছে? নেক্সট ডিএনএ লাইগেজ, নামটা শুনেছো? ডিএনএ লাইগেজ এর আরেকটা নাম কি বলতে পারবে? পড়েছো কিন্তু নাম না। ডিএনএ লাইগেজ বলতে বলা হয় মলিকিউলার গ্লু, মলিকিউলার গ্লু বলা হয়, বাংলায় বলেছে আণবিক আঠা, আণবিক আঠা বলা হয়, আণবিক আঠা বলা হয় মলিকুলার গ্লু। এবার কেন বলা হয়? কারণ ধরো যখন ডিএনএ প্রতিলিপিকরণ হয়, এরকম বললাম তো, ডিএনএ যখন প্রতিলিপিকরণ হয় মানে একটা স্ট্র্যান্ড এরকম ভেঙে ভেঙে তৈরি হয়, একটা স্ট্র্যান্ড একদম ডাইরেক্ট তৈরি হয়। যেটা ভেঙে ভেঙে তৈরি হয় তাকে বলে ল্যাগিং স্ট্র্যান্ড, আর এটা হচ্ছে বলে লিডিং স্ট্র্যান্ড। তো ল্যাগিং স্ট্র্যান্ড এই খণ্ডকে বলে ওকাজাকি খণ্ড। এবার ভালো করে বুঝবে, এই স্ট্র্যান্ডটাকে আমি একটু বড় করে আঁকছি। এটা ধরো না, এটা উপরেরটা আর এটা হচ্ছে নিচেরটা, হ্যাঁ এই উপরেরটা আঁকছি। এই যে ডিএনএ খণ্ডগুলো, এর শেষ প্রান্তে কি আছে? ফসফেট, আর এর শেষ প্রান্তে কি আছে? এই দিকটা করে এর শেষ প্রান্তে থাকবে OH আর এর শেষ প্রান্তে থাকবে ফসফেট। ফসফেটেরও কি থাকে? এটা OH, আর ফসফেটেরও কি থাকে? OH থাকে। ভালো জিনিসটা বুঝবে, ডবল ও এরকম ব্যাপারটা এইদিকে হয়ে যাচ্ছে, আর OH-টা এইভাবে আসছে। মানে এটা হচ্ছে এই যে এটা ছেড়ে দিলাম, এটা যে ডিএনএটা এইভাবে ছিল, ডিএনএ শেষ নিউক্লিওটাইড তার কোনটা ফাঁকা থাকে? সর্বদা 3 প্রাইম প্রান্ত ফাঁকা থাকে। 3 প্রাইম প্রান্তে কি আছে? OH, তাহলে এটা হচ্ছে OH 3 প্রাইম প্রান্তটা, আর এটা হচ্ছে 5 প্রাইম প্রান্ত। এই খণ্ডটার কার কোন প্রান্ত? 5 প্রাইম প্রান্ত, তাহলে এর 5 প্রাইম প্রান্ত। এবং এখানে কি আছে? ফসফেট। ফসফেট আবার কি OH আছে, এই OH আর এই OH পরস্পর পরস্পরের সাথে বিক্রিয়া করতে সাহায্য করবে কে? না এই ডিএনএ লাইগেজ। এই বিক্রিয়া করে কি করবে? এখনো জল বেরিয়ে যাবে, এবং জল বেরিয়ে গেলে এই খণ্ডকটা তাহলে কি দাঁড়াবে শেষ পর্যন্ত? এরকম জিনিসটা দাঁড়িয়ে যাবে, বটে তো? তাহলে কি ডিএনএ খণ্ড দুটো জুড়ে গেল, তাহলে জুড়তে সাহায্য করছে, এই জন্যই একে বলা হচ্ছে আণবিক আঠা। ঠিক আছে, আঠার কাজ হচ্ছে জুড়ে দেওয়া, কোনো কাটা জিনিসকে জুড়ে দেওয়া। কিন্তু এরও কাজ হচ্ছে ডিএনএ তে কাটা কাটা ডিএনএগুলোকে, খণ্ড খণ্ড ডিএনএগুলোকে জুড়ে দেওয়া। সেই জন্য এর নাম হচ্ছে মলিকুলার গ্লু, আণবিক আঠা। এখনো জলে জমে গেছে, H2O হিসেবে, তাহলে কটা অক্সিজেন পড়ে থাকবে? তাই তো পড়ে আছে। বলো তো, তাহলে আরেকটা এখানে উপাদান আছে, সেটার নাম হচ্ছে SSBP প্রোটিন। আরেকটা উপাদান সেটা হচ্ছে SSBP প্রোটিন। হ্যাঁ, পুরো নাম লিখবে শর্ট সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ বাইন্ডিং প্রোটিন। ডিএনএ বাইন্ডিং প্রোটিন। তাহলে শর্ট সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ বাইন্ডিং প্রোটিন এর কাজ কি? ডিএনএ প্রতিলিপিকরণের সময় যে ডিএনএ তন্ত্রিত হয় যাতে পুনরায় আবার জুড়ে
না যায়, আগে এখানে কি ছিল জোড়া ছিল, তারপর ডিএনএ হেলিকেজ কি করেছে কেটে দিয়েছে, আবার তো পুনরায় কি যেতে পারে জুড়ে যেতে পারে, আপনার একটা কমপ্লিমেন্টারি বেস আছে যাতে পুনরায় জুড়ে না যায়, সেই জন্য কি হয় ওই জায়গাগুলোতে বসিয়ে দেয় কাকে এসএসবিপি প্রোটিনগুলোতে, এই জায়গায় বসিয়ে দেয় এসএসবিপি প্রোটিনগুলো কি হয় এই জায়গায় বসে যায়, বুঝা জিনিসটা? বসে গেলে কি করতে পারবে না আর পুনরায় এর সাথে জুড়তে পারবে না, রিম্যাচিওর হতে পারবে। এই জায়গায় অবস্থান করছে কে, এগুলো সব এসএসবিপি প্রোটিন, শর্ট সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ বাইন্ডিং প্রোটিন। হ্যাঁ, এদের কাজ হলো ডিএনএ তন্তুদ্বয়কে পুনরায় জুড়তে কি করা, বাধা দেওয়া, ডিএনএ তন্তুদ্বয়কে জুড়তে বাধা দেওয়া। এরপর আমরা পিপিটিতে দেখে নেবো যে ব্যাপারটা কি বলছে, কাজ সব হয়ে গেল, মানে সবার কাজ বলেছে, যা সব ঘটনাটা বলে দেবো পরপর কি হচ্ছে, বুঝলেন? হইলে বলবে এটা ভালো। তো ডিএনএ প্রতিলিপিকরণের এখানে যা দেখছি সেটা হচ্ছে ডিএনএ প্রতিলিপিকরণের এখানে একটা টার্ম দিয়েছে অরিজিন। তো ডিএনএ প্রতিলিপিকরণের তিনটে ধাপ আছে, ঠিক আছে? তিনটে ধাপ কি কি? এক হচ্ছে ইনিশিয়েশন, বাংলায় বললে সূচনা দশা। দ্বিতীয় ধাপ হচ্ছে বৃদ্ধি দশা, ইংরেজিতে বলে ইলংগেশন ফেজ। আর তৃতীয় ধাপ হচ্ছে সমাপ্তি দশা বা টার্মিনেশন ফেজ। ঠিক আছে? এই সূচনা দশা কি, যেখান থেকে ডিএনএ প্রতিলিপিকরণ শুরু হবে। ধরে নিচ্ছি এই যে এই জায়গা থেকে ডিএনএ প্রতিলিপিকরণ শুরু হচ্ছে, এই জন্য একে কি বলছে, অরিসি সাইট, অরি বলা হয়, বা এর আরেকটা হচ্ছে অরিসি সাইট। এখানে হচ্ছে অরিসি সাইট বলা হয়, অরিসি বলা হয়, অরিজিন অফ রেপ্লিকেশন বলা হয়। তাহলে সূচনা দশার সাথে এবং এই অরিসি সাইট কি করে বুঝবো যে ডিএনএ ওইটাই হচ্ছে অরিসি সাইট, যে এই জায়গাটা হচ্ছে অরিসি সাইট, এই জায়গাটা। এটাকে যদি বড় করে যদি দেখি তাহলে দেখতে পাবো ডিএনএ ওই জায়গাটায় 9টা নিউক্লিওটাইডের 4 বার রিপিট হবে। ওই জায়গাটায় একটা 9টা নিউক্লিওটাইডের কি বললাম 4 বার রিপিট হবে। এক নিউক্লিওটাইডের হচ্ছে 9টা, 9 বিপি বলা হয়, 9 বিপি এর 4 বার রিপিট হবে জায়গাটা। আর 13 বিপি মানে 13 বিপি কবার রিপিট হবে, 3 বার রিপিট হবে। 13 বেস পেয়ার যুক্ত একটা সিকোয়েন্স যাকে কনসেনসাস সিকোয়েন্স বলা হয়, সেটা হচ্ছে 3 বার রিপিট হবে। 13 13 13 এরকম স্থানটাকে বলা হচ্ছে অরিসি সাইট। ওখান থেকে ডিএনএ প্রতিলিপিকরণ শুরু হবে। ওকে কি বলা হয়, ডিএনএ প্রতিলিপিকরণের একক বলা হয় অরিসি সাইটকে, বা রেপ্লিকন বলা হয়। অরিসি সাইটকে আরেকটা নাম বলতে পারি রেপ্লিকন। ডিএনএ প্রতিলিপিকরণের একক এখানে শুরু হবে রেপ্লিকন, ঠিক আছে? এই যে অরিসি সাইট, অরিজিন রেপ্লিকন ধরে নিচ্ছি এই জায়গাটা আছে, এই জায়গাটা ধরে নিচ্ছি অরিসি সাইটে, এই জায়গাটা আছে, যেখানে স্টার্ট হচ্ছে সেটাই হচ্ছে অরিসি সাইট, অরিজিন অফ রেপ্লিকেশন বলা হয়। ডিএনএ প্রতিলিপিকরণ দেখো এই ক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রে দেখো দুই দিকে হচ্ছে, এই দিকে যাচ্ছে আবার এই দিকে যাচ্ছে। এই জন্য ডিএনএ রেপ্লিকেশনকে কি বলেছি, বাই ডিরেকশনাল মডেল, দুই দিকেই বেড়ে যাচ্ছে, এই দিকেও এগিয়ে যায় আবার ওই দিকেও এগিয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা বাই ডিরেকশনাল মডেল বলা হয়।
এখানেও একটা ধাপ ছিল, এখানেও একটা ধাপ আছে কিন্তু এখানে ডিটেইলস বলেনি। দেখা যাক কতটুকু বলছে, হয়ে গেলে বলবে। এই ধাপটাতে কি হয় যদি কি বলেই দিই, প্রথমে এই ধাপে যুক্ত হয় ডিএনএ জি প্রোটিন প্লাস এটিপি নিয়ে ওটা কি করে, ডিএনএ জি নয় ডিএনএ এ প্রোটিন এটা যুক্ত হয় ডিএনএ, এটাকে একটু সরিয়ে দিলে তো এই জায়গায় গেছে ডিএনএ এগুলো যুক্ত হলো, ডিএনএ এ এটি প্রত্যেকটা স্টেপে এটিপি খরচ হবে, ডিএনএ যুক্ত হলো এই ভেতরগুলোতে, ওকে কি করলো কয়েলিং করে দিল। এরপর আবার এখানে যুক্ত হবে ডিএনএ জি প্রোটিন মানে গাইডেড যুক্ত হবে, নিয়ে আনকয়েলিং করবে, আনকয়েলিং এর পর ধরো আনকয়েলিং হলো, এরপর এখানে যুক্ত হবে ডিএনএ বি এন্ড সি, ডিএনএ বি এন্ড ডিএনএ সি প্রোটিন প্লাস এটিপি। এর আরেকটা নাম আছে এই জায়গাটায় HU প্রোটিনও বলা হয়, হেলিক্স আনস্টেবিলাইজিং প্রোটিনও বলা হয়, HU প্রোটিন, হেলিক্স আনস্টেবিলাইজিং হেলিক্স আনস্টেবিলাইজিং প্রোটিন HU প্রোটিন বলে। নিয়ে কি করে একটা এরকম ফর্ক এই জায়গায় তৈরি করে, কোন জায়গায় এই জায়গায় যেখানে এইখানে বেরোচ্ছে এই জায়গায় এরকম একটা ফর্ক তৈরি করে, এটাকে বলা হচ্ছে রেপ্লিকেশন বাবেল, এই জায়গাটা তৈরি করে। এটাকে আমি বড় করে বলে দিচ্ছি ব্যাপারটা। তাহলে প্রথম যেখানে স্টার্ট হচ্ছে সেটা হচ্ছে অরিসি, স্টার্টিং সাইড কোনটা অরিসি হবে, 4টা 9 বেস পেয়ারের একটা রিপিট হবে, 13টা বেস পেয়ারের 3বার রিপিট হবে, সেই জায়গাটা হবে অরিসি। সেখান থেকে স্টার্ট হবে কি ডিএনএ প্রতিলিপিকরণ, সেই জায়গা প্রথমে যুক্ত হবে কি ডিএনএ এ প্রোটিন, ডিএনএ এ প্রোটিন এখানে যুক্ত করে জায়গায় কি করবে একটু কয়েলিং করবে, ঠিক আছে, ওই জায়গায় ধরে রাখবে, এটিপি অ্যাড হবে, তারপর ডিএনএ জি প্রোটিন বা এইচইউ প্রোটিন হেলিক্স আনস্টেবিলাইজিং প্রোটিন যেটা কয়েলিং ছিল সেটাকে একটু আনকয়েল করবে, ঠিক আছে। তারপরে যুক্ত হবে ডিএনএ বি প্রোটিন, ডিএনএ বি প্রোটিনের অপর নাম কি বলি হেলিকেজ, হেলিকেজের কাজ কি ইন্টারস্টেল হাইড্রোজেন বন্ডগুলোকে ব্রেক করে দেওয়া, ব্রেক করে দিলে মাঝখানে জায়গাটা কি হয়ে যাবে ফাঁক হয়ে যাবে, সেই ফাঁকটাকে বলা হচ্ছে রেপ্লিকেশন বাবেল, এটা কি বলে রেপ্লিকেশন বাবেল, বাংলায় বললে প্রতিলিপিকরণ বুদবুদ, প্রতিলিপিকরণ বুদবুদ বলা যায়, রেপ্লিকেশন বাবেল তৈরি। এই হচ্ছে ব্যাপার ইনিশিয়েশন। হ্যাঁ হচ্ছে Yes.